নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাকে প্রথমেই একটু ক্ষমা করবেন, কয়েকটা দিন লেট হলো এই ভিডিও পোস্ট করতে। কারণ হচ্ছে অসম্ভব শরীর খারাপ যাচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। কারণ কিছুদিন আগেই মানে ব্লাড প্রেশার মাপা হলো, তাতে দেখা গেল অসম্ভব লো প্রেশার হয়েছে। ফলে ভীষণ শারীরিকভাবে উইক হয়ে গেছি, যেখানেই বসছি ঘুমিয়ে পড়ছি, মানে এরকম অবস্থা। তারপরে আমার যিনি সাহায্য করেন আমায়, তিনিও ভোট দিতে গেছেন। এবার পরের বছর ভোট আসার হয়তো টাইম হয়ে যাবে, কবে তিনি আমায় দয়া করবেন বুঝতে পারছি না। সব মিলিয়ে মিশিয়ে একটু দেরি হয়ে গেল ভিডিও দিতে, আপনারা কেউ কিছু প্লিজ মনে করবেন না। আচ্ছা, আজকে যে ঘটনাটা বলতে চলেছি, সেই ঘটনাটি আমাকে যিনি শেয়ার করেছেন তিনি তার নাম নিতে আমাকে বারণ করেছেন। তো তবুও একটা ধরুন একটা মন গড়া নাম আমি বলে দিচ্ছি, না হলে ঘটনাটি বলতে আমার মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব না। ধরা যাক সেই বোনের নাম আমার কবিতা। তাই কবিতার আজকের ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি। অদ্ভুত ঘটনা। হ্যাঁ, ঘটনাটি বেশ অদ্ভুত। কারণ হচ্ছে আমরা তো শুনি যে অমুককে ভূতে ধরেছে, হ্যাঁ, বা ওর ওপরে কিছু একটা কারো একটা দৃষ্টি পড়েছে, এইগুলো। কিন্তু নিজেদের ফ্যামিলির মধ্যেও যে এরকম ঘটনা ঘটতে পারে, সেটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করে দিই। এই কবিতা, যে মেয়েটির কথা বলছি, এই কবিতার বাবারা ছিলেন 7 ভাই। 7 ভাইয়ের মধ্যে ওর বাবা মেজো জন ছিলেন, মেজো ভাই আর কি। আর 4 নম্বর যে ভাই, সেই কবিতার সেই কাকা আর কি, উনি লাভ ম্যারেজ করেছিলেন। তা তখনকার দিনে লাভ ম্যারেজটাকে তো খুব স্বাভাবিকভাবে মেনে নেওয়া হতো না। ফলে কবিতার যে আর কি ঠাকুর দাদা বা দাদু যাই বলুন না কেন, কবিতার দাদু কিন্তু এই বিয়েটাকে ভালো নজরে দেখেননি। ফলে ওই কাকার কি করবেন, ওনাদের বাড়ি থেকেই কিছুটা দূরে একটি বাসা ভাড়া করে উনি ওনার স্ত্রী থাকতেন, মানে কাকা কাকিমা ওখানে থাকতেন। এবারে পরবর্তী সময় ওনাদের একটি ছেলে একটি মেয়ে হয়। আর যে সময়ের ঘটনা মানে কথা কবিতা আমাকে জানিয়েছে, সেই সময় কিন্তু ওই কাকিমা 3rd টাইম উনি প্রেগনেন্ট, মানে কনসিভ করেছেন। তো এরকম একটা পরিস্থিতি চলছে। কাকিমা ছিলেন কিন্তু পরমা সুন্দরী। এবার বাড়ির সবাই মোটামুটি কম বেশি করে মেনে নিলেও, যেহেতু দাদু একদমই রাজি ছিলেন না, এই বিয়ের এগেনস্টে তিনি দাঁড়িয়েছিলেন, তবে ঠাকুমা কিন্তু আপ্রাণ চেষ্টা করছিলেন যে দাদুকে মানিয়ে নেওয়ার, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। যাই হোক, শেষের দিকটায় যখন এই 3rd টাইম যখন প্রেগনেন্ট ওই কাকিমা, তখন কিন্তু কাকিমা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, মানে 3rd টাইম যখন প্রেগনেন্ট হন। তখন কিন্তু দাদু হয়তো মেনে নিতেন বা বরফ হয়তো গলতো, কিন্তু তার মধ্যেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটায় আস্তে আস্তে আসছি। তা যখন এই রকম মানে সাংঘাতিক একটা তার শারীরিক কন্ডিশন খারাপ, সেই সময় কিন্তু এই কবিতারা একমাত্র থাকতেন বেহালায়, ওনার বাবা থাকতেন, আর বাদ বাকি সবাই কিন্তু ওই গ্রামের বাড়িতে থাকতেন। এবার আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে গ্রামটির নাম কি, ও কিন্তু আমায় সেটি বলেনি। তো ওই গ্রামের বাড়িতে সবাই থাকতো আর এরা বেহালায় থাকতো। তো ওই কাকিমাকে কিন্তু ওই কলকাতায় নিয়ে এসে ডাক্তার দেখানো হচ্ছিল, বা বাড়ির কেউ অসুস্থ হলেও কিন্তু কলকাতায় এনে ডাক্তার দেখানো হতো। তো এই যখন ডাক্তার দেখানো হতো, তখন কিন্তু ম্যাক্সিমাম সময় কবিতা বলেছে আমার বাপি বা মা এনারাই কিন্তু গিয়ে পিজি হসপিটালে নিয়ে গিয়ে রোগীর ট্রিটমেন্ট করা হতো। তা যেহেতু কাকিমার এরকম প্রেগনেন্ট এরকম ব্যাপারটা, তো ওর মানে কবিতার মাই কিন্তু ম্যাক্সিমাম সময় কাকিমার সাথে যাচ্ছিল এবং ডাক্তার দেখিয়ে দিচ্ছিল। তা ডাক্তার মানে হসপিটাল থেকে যেটা পরবর্তী সময় জানানো হয় যে ওনার কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি চলছে। তাই জন্য মানে নির্দিষ্ট টাইমের বেশ কিছুদিন আগে, তা ধরুন মাস 2 আগে, কাকিমাকে ওনারা কিন্তু অ্যাডমিশন করিয়ে নেন। তা কাকিমা তো ওখানে অ্যাডমিট হয়ে গেল হসপিটালে।
এবারে ওখানে ওর মা যেত, বাবা যেত, সবাই গিয়ে দেখাশোনা করতো কাকিমার। কিন্তু কাকিমার একটা মানে অদ্ভুত ব্যাপার ছিল, এটা ঠিক দোষেরও নয়, আবার অদ্ভুত একটা দিক। সেটা কি, কাকিমা ছিলেন যেহেতু গ্রামের মেয়ে, উনি না ভীষণ মানে বেশি পরিমাণে লবণ খেতেন বা নুন খেতেন, যেটা আমরা যাই বলুন না কেন, আর তেঁতুল খেতেন, অসম্ভব তেঁতুল ভালোবাসতেন, তেঁতুল খেতেন। তা যখন ওই হসপিটালে কাকিমাকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু ডাক্তারবাবুরা তার শরীরে অনেক কিছু রোগ বাসা বেঁধে রয়েছে এটা কিন্তু বুঝতে পারেন। যেমন যেমন ওনার জন্ডিস হয়েছিল, টিবি হয়েছিল, এবং বেবির কিন্তু ওয়েট যথেষ্ট কম ছিল। তো এই অবস্থায় ডাক্তারবাবুরা বলেন যে উনি কিন্তু মানে ওনার কোনো অসুবিধা হবে না, উনি সারভাইভ করে যাবেন যদি ঠিকমতো ওষুধপত্র খান, ও এই রোগীকে বাঁচিয়ে দেওয়া সম্ভব হবে। ডাক্তারবাবুরা এইরকম একটা কথা কিন্তু বলেছিলেন। তারপরেও কিন্তু ওই কাকিমা কিন্তু নিজের স্বভাব থেকে বেরিয়ে আসতে পারেননি। এবারে ওনার হিমোগ্লোবিন, যেটা বলতে ভুলে গেছি, হিমোগ্লোবিনও কিন্তু প্রচণ্ড কম ছিল। তো যেহেতু অনেক দিন মানে গ্রামে ওনারা থাকতেন, এখানে এসে ভর্তি করা হয়েছিল, তো ওনার হাজব্যান্ড মানে কবিতার কাকা হয়তো কিছু টাকা পয়সা দিয়ে যেতেন। উনি কি করতেন, উনি ওই যারা আয়ারা ছিল হসপিটালে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে উনি না ওই তেঁতুল ফেতুল এগুলো নিয়ে আসতেন, নুন ফুন নিয়ে আসতেন। নিয়ে এসে উনি কিন্তু ওনার যেভাবে মানে খাওয়া দাওয়ার যেভাবে উনি করতেন সেই ব্যাপারটা কিন্তু চালিয়ে যেতেন। এবার মাঝে মধ্যে কবিতার মা খাবার নিয়ে যেতেন, আবার কখনো কখনো উনি হসপিটালেরও খাবার খেতেন। আর তখনকার হসপিটালের খাবারের মান আমি জানি না, হয়তো এতটা খারাপ ছিল না, উনি খেতেন ওখানে। তো যাই হোক, এবারে ওই তার সাথে ওই তেঁতুল নুন ফুন এগুলো খেতেন। এবারে ডাক্তারও পর্যন্ত স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছিলেন যে এটা কেন হচ্ছে, যে আমার মানে ওষুধ দেয়া হচ্ছে হসপিটাল থেকে বা বাইরে থেকেও কিনে দেওয়া হচ্ছে, যাই যেভাবেই দিক না কেন, ওষুধ কেন এই রোগীর ক্ষেত্রে কাজ করছে না। ডাক্তারও অবাক হয়ে যাচ্ছিলেন। তা উনি তো মানে ওনার অবস্থা কিন্তু ধীরে 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 ডিটোরিয়েট করতে থাকে এবং খুব সংকটজনক মানে অবস্থা তৈরি হয়ে যায়, সারা শরীর ফুলে যায়, জল ভর্তি হয়ে যায়। ডাক্তারবাবুরাও চিন্তায় পড়ে যান যে এটা কেন হচ্ছে। এবারে কাকা গিয়ে ওইভাবে কিছু বকাবকিও করতে পারতেন না, যেহেতু আশেপাশে সব পেশেন্টরা রয়েছে। খালি জিজ্ঞাসা করতেন যে তুমি মানে অন্য কিছু তো খাচ্ছ না, তাহলে এরম কেন হচ্ছে, মানে যেটা আর কি মনের ভেতর তৈরি হতো। কিন্তু কাকাও কিছু বুঝতে পারছিলেন না। একদিন কি হলো, ওনার পাশের বেডের একজন রোগী, উনি কিন্তু দীর্ঘদিন ধরেই হসপিটালে ভর্তি রয়েছেন, উনি কিন্তু লুকিয়ে লুকিয়ে কাকাকে ব্যাপারটা জানান যে এই আয়াদের পয়সা দিয়ে দিয়ে উনি কিন্তু ওই কাকিমাকে ওই তেঁতুল নুন ফুন এগুলো নিয়ে এসে কিন্তু খাচ্ছেন। এইবারে তো ওই অবস্থার মধ্যেও কাকা খুব চিৎকার চেঁচামেচি ধমক ধামক তো দেন স্ত্রীকে। যাই হোক, অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। তারপরে এর কিছুদিন বাদে কবিতার দিদি জন্মায়, মানে কাকিমার মেয়ে আর কি। আর কবিতার কিন্তু নিজেরও একজন দিদি রয়েছে। তা জন্মায়, ভদ্রমহিলার মেয়ে হয়। এবার ডাক্তারবাবুরা কোনো ভালো কথা কিচ্ছু শোনাতে পারেন না। দিদি কিন্তু পুরোপুরি সুস্থ, কোনো অসুবিধা নেই, কিন্তু কাকিমার ব্যাপারে কোনো ভালো কথা শোনাতে পারেন না। এইভাবে দিন যেতে থাকে। যখন বাচ্চাটির মাত্র 3 দিন বয়স, সেই দিনকে কিন্তু কাকিমা মারা যান। এবারে ওর মা কিন্তু রোজ দিন এই ছোট জাকে কিন্তু দেখতে যেতেন, কিন্তু সেদিনই ওর মার শরীরটা খারাপ। আর রোজ দিন ওই মামার বাড়িতে, মানে কবিতার মামার বাড়িতে, কবিতার যে নিজের যে দিদি, বড় দিদি, সে তখন ছোট্ট বাচ্চা, তাকে ওখানটা মামার বাড়িতে রেখে কবিতার মা কিন্তু হসপিটালে যেতেন। তা সেদিনও ওরকম গেছেন মামার বাড়িতে বাচ্চাটাকে রাখতে, কিন্তু ভীষণ শরীর খারাপ, তার জন্য উনি আর হসপিটালে যেতে পারেননি যেদিনকে মারা গেছেন। এবার তখনকার দিনে তো ফোনের সুবিধা ছিল না, যে কারণে উনি জানেনও না যে ওনার যা মারা গেছেন।
তা এবারে ওনার হাজবেন্ডের অফিসে ফোন যায়, মানে কবিতার বাবার অফিসে ফোন যায়, এবং উনি ওনার গ্রামের বাড়িতে সবাইকে জানান। আর কবিতার মা তো এদিকে কিছুই জানে না। আর দিদা দেখেছে যে কবিতার মার খুবই শরীর খারাপ, বলেছে ওই কবিতার দিদিকে বলেছে খাইয়ে দিচ্ছি, আর তুই রাত্রিবেলা যখন যাবি একটু ভাত মাছ নিয়ে যা, গিয়ে তুই ওখানে খেয়ে নিবি। আর কবিতার মা জানে যে ওর বাবা অফিস থেকে খেয়ে ফিরবে। এবার রাত বাড়তে থাকে, এবার ওর মাও একটু দুশ্চিন্তায় পড়ে যায় যে এত লেট হচ্ছে কেন। যাই হোক, কবিতার বাবা রাত 11টার সময় যখন ফিরে আসেন তখন তো বিধ্বস্ত অবস্থা। ওনারা পুরো গ্রাম থেকে লোকজন আসে, সবাই মিলে একদম ওই কাকিমাকে নিয়ে বার্নিংঘাটে দাহ করে ওনারা ফিরে আসেন। তারপরে তো যাই হোক, এই ছোট্ট বাচ্চাটার তো বুঝতেই পারছেন, বাচ্চাটা তো মাতৃহারা হলো, এবং কাকিমা 3 দিনের একটি ছোট্ট কন্যা সন্তান, 3 বছরের একটি কন্যা সন্তান এবং 5 বছরের একটি পুত্র সন্তানকে রেখে কিন্তু চলে গেলেন। হ্যাঁ, এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। সারাটা পরিবার ভেঙে পড়ে এবং সবারই খুব মন মেজাজ খারাপ হয়ে যায়। এইভাবে চলতে থাকে। তারপরে দিনের মতো কাটতে থাকে, কিন্তু কবিতার কাকা উনি কিন্তু এই বাচ্চাটার মুখ অবধি দেখেননি। উনি পরিষ্কার বলেন যে ওই শ্মশানে যাব, শ্মশানে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে আসবো, ওই বাচ্চা আমার চাই না, আমি মুখও দেখবো না। একটা অভিমান হয় যে আমরা বলি না যে ছেলে জন্মালো, মা মেয়ে জন্মালো, আর বাবা মা চলে গেল, তো সেই রকমই হয়তো একটা অভিমান বশত এই কাজটা উনি এই কথাটা বলেন। তখন কবিতার যে একদম ছোট কাকা, তিনি বলেন তোকে দেখতেও হবে না, তোকে মুখও দেখতে হবে না, বাচ্চাটাকে আমরা মানুষ করব। তা তবে থেকে কিন্তু কবিতার কাকা, পিসি, ঠাকুমা সবাই মিলে কিন্তু এই দিদিকে খুব যত্ন আত্তি করে, এবং সব কাকা কাকিমারাও প্রচণ্ড ভালোবাসত, খুব যত্নে কিন্তু সেই শিশুটি বেড়ে ওঠে। কিন্তু এটাও ঠিক যে ও ছোট থেকে ওই বাচ্চাটিকে একদম ওর কাকা সহ্য করতে পারতো না। যখন বড় হয় তখন বরং কিছু বাবার স্নেহ ভালোবাসা সে পেয়েছিল, কিন্তু ছোটবেলায় তো একদমই সে পায়নি। এইভাবে কিন্তু বাচ্চাটি বেড়ে উঠেছিল। কাকিমার যে 3টে বাচ্চা, 3টেই তো ছোট ছোট, 3টে বাচ্চাই কিন্তু ওই দাদু, ঠাকুমা, পিসি, কাকা এদের কাছেই মানুষ হতে থাকে। আর দাদু খুবই ভেঙে পড়েছিলেন যে আমি মেনেও নিলাম না, আর এই রকম একটা মানে শত হলেও তাদের বাড়ির বৌমা, তিনি চলে গেলেন, এটা দাদু কিন্তু একদমই মেনে নিতে পারেননি। কিন্তু এই যে 3 দিনের মাথায় এই যে কাকিমা চলে গেলেন, তারপরে তো কাকা পুরো উদ্ভ্রান্ত, মানে উন্মাদের ন্যায় হয়ে গেছিলেন প্রায় বলা চলে। মানে উনি নিজেকে মানে ধরে রাখার ক্ষমতা উনি হারিয়ে ফেলেছিলেন, এরকমই বলা যেতে পারে। মানে কবিতা জানিয়েছে যারা যারা দেখেছে তারা তখন কাকার সেই উদ্ভ্রান্ত অবস্থা, হ্যাঁ, তারা কিন্তু তখন ফিল করেছেন। পরে যদিও ধীরে ধীরে কাকা পুরো স্বাভাবিক হয়ে যান, কিন্তু ওই সময় উনি শোকে পুরো পাথর হয়ে গিয়েছিলেন। যাই হোক, কিন্তু ওই সময় থেকে ওই কাকা বলুন, ঠাকুমা বলুন, দাদু বলুন, ওনারা একটা অদ্ভুত জিনিস দেখতে পেতেন। ওনারা দেখতে পেতেন, বলছে যে কবিতা যেটা জানিয়েছে, দিদি আমাদের বাড়িতেও গ্রামে মাঝে মধ্যেই ওনারা দেখতে পেতেন যে ওই কাকিমা যেন পুকুর ঘাট থেকে স্নান সেরে উঠে আসছেন। কখনো দেখতে পেতেন যে গ্রামের দিকে বাচ্চাদের সাধারণত দোলনার মতো খাটিয়ে সেইখানে ঝুলিয়ে রাখা হয়, হ্যাঁ, বা শহরাঞ্চলেও এখন তো বিভিন্ন রকম দোলনা টাইপের বেরিয়ে গেছে, কিন্তু গ্রামাঞ্চলে একটা দুদিকে শাড়ির দুখুট বেঁধে সেখানে ঝুলিয়ে রাখা হতো। এইরকমভাবেই বাচ্চা মানুষ করা হতো। বললো কত সময় ওনারা দেখেছেন যে হয়তো কাকিমা এসে ওই দোলনায় না দোল দিচ্ছে বাচ্চাটাকে। সবাই, বাড়ির সবাই বুঝতে পারতো কেউ তো একটা আছে, কেউ তো একটা ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ফিলিংস কিন্তু সবার মধ্যে তৈরি হচ্ছিল। এদিকে অদ্ভুত ব্যাপার যেটা, কাকিমা তো মারা গেলেন ঠিক আছে, এরপর থেকে কিন্তু কবিতার মা তিনি কিন্তু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। মানে অদ্ভুতভাবে, মানে ওই যা মারা যাওয়ার পরই কিন্তু এই বাড়ির মেজো ছেলের বউ, মানে কবিতার মা, উনি অসুস্থ হতে থাকেন। ওনার মানে শরীর ভেঙে যায়, ওয়েট লস হতে থাকে, সব সময় একটা খিটখিটে মেজাজ এই রকম ওনার মধ্যে চলতে থাকে।
এবং এটা কিন্তু 1-2 দিন যে চলেছে তা কিন্তু না, এটা দীর্ঘ চলেছে 5 বছর ধরে। হেন কোনো ডাক্তার নেই দেখানো হয়নি, কারণ কবিতা যেটা জানিয়েছে যে আমার বাবা প্রচণ্ড কেয়ারিং এবং স্ত্রীর প্রতি ভীষণ তার ভালোবাসা ছিল। হ্যাঁ, কিন্তু উনি মানে কি এই কখনো থাকছেন নিজের কবিতাদের বাড়িতে, কখনো চলে যাচ্ছেন তার মামার বাড়িতে, কখনো চলে যাচ্ছে শ্বশুরমশাইয়ের সেই গ্রামের বাড়িতে, কিন্তু উনি সুস্থির থাকতে পারছিলেন না। মানে সর্বক্ষণ যেন মানে ছটপট ছটপট করে চলেছেন, এরকম একটা ব্যাপার কিন্তু উনি মানে ওনার মধ্যে দেখা যাচ্ছিল। এবং সর্বোপরি পুরো শরীরটা কীরকম শুকিয়ে যাচ্ছিল, কাউকে কারো সাথে বসা কথাবার্তা বলা কিচ্ছু পছন্দ করছিলেন না, হাসি নেই, কিচ্ছু নেই, এই রকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু কবিতার মা পুরোপুরি চলে গেছিল প্রায় 5 বছরের জন্য। এবারে কবিতা যেটা জানিয়েছে ওর বাবা ওই মাদুলি, কবজ, তাবিজ এগুলো দেওয়া একদম মানে এগুলো বা ওই তান্ত্রিকের বাড়ি যাওয়া, এই সব জায়গায় যাওয়া, এগুলো উনি অতটা পছন্দ করতেন না। কিন্তু ক্রমাগত অনেকে অনেকভাবে কিছু বলতে থাকে। আর সর্বোপরি একটা পরিবারে এরকম একটা ঘনিষ্ঠজনে যেহেতু এরকমভাবে ডেথ হয়ে গেল, সবাই যখন বোঝাতে থাকে তখন কবিতার বাবা না বিভিন্ন মন্দিরে যেতেন, মন্দিরে ঠাকুরের কাছে হয়তো গিয়ে তিনি তার দুঃখের কথা বলতেন বা জানাতেন, স্ত্রীর সুস্থতা কামনার উদ্দেশ্যেই যেতেন, কিন্তু স্ত্রীকে তো নিয়ে যেতে উনি পারবেন না, উনি তো যাবেন না। আর এই করতে করতে একবার উনি একজন তান্ত্রিকের কাছে যান। তখন সেই তান্ত্রিকের কাছে যান, এবার তান্ত্রিকের কাছে উনি যান কবিতার বাবা, কিন্তু ওনার মাকে তো নিয়ে যেতে মানে সম্ভব নয় যে নিয়ে যাওয়া। তখন তান্ত্রিককে উনি বাড়িতে নিয়ে আসেন। তখন তান্ত্রিক ওনাকে এবার কি এই যে নিয়ে আসেন, এটাও কিন্তু ওর মার পছন্দ ছিল না। হ্যাঁ, তা যাই হোক, তবুও ওনার মানে যেগুলো আর কি বাবার নাম, জন্মবার, এই সমস্ত কিছু কিছু জিনিস আর কি উনি ওগুলো জেনে নেন এবং বলেন যে আমি কালকে আপনাকে জানাবো যে কি এক্স্যাক্টলি ব্যাপারটা কি হচ্ছে। আমি ধ্যানে বসবো, বসে তারপর জানাবো। এবার কবিতা যেটা জানিয়েছে যে এখনকার মতো তখন কিন্তু হয়তো এতটা এই যে ভণ্ড সন্ন্যাসী বা তান্ত্রিক এই ব্যাপারটা, ফ্রড ব্যাপারটা তখন হয়তো অতটা ছিল না। তা উনি পরের দিন বলেন যে আপনার স্ত্রীর সাথে কেউ একজন রয়েছেন যিনি সবটি সময় ওনার সাথে রয়েছেন, উনি কিন্তু ওনাকে ছেড়ে কোথাও যান না, ওনার সাথেই থাকেন। আর উনি কিন্তু ওনার কোনো ক্ষতি হয়তো করবেন না, কিন্তু ওনাকে ছেড়েও যাবেন না। এবার ব্যাপার হচ্ছে যে দ্বৈত সত্তা, হ্যাঁ, এইটা নিয়ে তো কেউ বেঁচে থাকতে পারে না। আপনার স্ত্রীর ভেতরে কিন্তু অনেক কিছু হচ্ছে, মানে কথা তার ভেতরে কিন্তু জমছে, যেটা কিন্তু উনি বলতেও চান, কিন্তু ওনাকে বলতে দেওয়া হচ্ছে না, উনি বলতে পারছেন না। তা এই কথাটা শুনে এবার বলেন যে কিন্তু এনাদের দুজনকে আলাদা করা খুব জরুরি, হ্যাঁ, না হলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, ওই তান্ত্রিক বলেন। তখন তখন ওর বাবা বলে তাহলে আমি কি করব? তখন বলছে দেখুন, উনি কিন্তু একদম দৃঢ়ভাবে বলেন এটা কিন্তু আমার দ্বারা সম্ভব নয়, এই কাজটা আমি করতে পারবো না। মানে হয়তো সেই রকম একটা পাওয়ারফুল আত্মা বা এন্টিটি যেটাকে ওর কবিতার মার মানে কাছ থেকে দূরে সরাতে উনি পারবেন না। তখন ওর বাবা তো সাংঘাতিকভাবে ভেঙে পড়েন, যে উনি তখন বলেন যে তাহলে কি হবে, তাহলে কি আমি চোখের সামনে আস্তে আস্তে আমার বউ মানে স্ত্রী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন সেটা কি দেখবো? তখন উনি বলেন যে ঠিক আছে, আমি একজনের দিচ্ছি, ঠিকানা দিচ্ছি, আপনি সেখানে যোগাযোগ করুন, উনি হয়তো এই কাজটি করতে পারবেন। তারপরে তো যাই হোক, ওনার সাথে তো কবিতার বাবা তো যোগাযোগ করেন। যোগাযোগ করার পর সেই ওনাকেও তো নিয়ে আসতে হয়, কারণ ওর মাকে তো কোথাও নিয়ে যাবে না। এবার তোর মা প্রচণ্ড ক্ষেপে উঠছে, হ্যাঁ, যাকে তাকে তুমি ধরে ধরে বাড়িতে নিয়ে আসছো কেন, আমি তার সামনে যাব, এরকমভাবে উনি খুব আর কি রেগে যাচ্ছেন বা উনি বাধা দেওয়ার চেষ্টা করছেন যে কারো সামনে যাব না। তা যখন ওই তান্ত্রিকের সামনে তো এক প্রকার ধরে বেঁধেই নিয়ে আসা হয়, তা ওইখানে এক ঝলক কিন্তু তান্ত্রিককে দেখে উনি সেই চলে যেতে চাইছেন এরকম ব্যাপার। তখন উনি বলেন হ্যাঁ হ্যাঁ বৌদি, আপনি ভেতরে চলে যান। তা উনি তো এক ঝলক ওনাকে দেখে নিয়েছেন। এবারে ওই তান্ত্রিক যাই হোক উনি বলেন
যে আমি তো একটা ক্রিয়া করব। ওর মাকে তো এক ঝলক দেখেই নিয়েছে, বলে আমি একটা ক্রিয়া করব। এবং উনি বলেন যে আপনি যে আগে বললেন, আগের যাকে দেখিয়েছিলেন তিনি যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। ওনার সাথে কেউ একজন রয়েছেন, তিনি কিন্তু স্ত্রীলোক, এবং তিনি কিন্তু বাইরের কেউ না, তিনি কিন্তু আপনাদের পরিবারের কেউ। তিনি কিন্তু ওনার সাথে রয়েছেন। উনি হয়তো কোনো ক্ষতি করবেন না, ঠিকই কথা, কিন্তু এনাদেরকে আলাদা করতে না পারলে কিন্তু সামনে বিরাট বিপদ উপস্থিত হবে। এবং আস্তে আস্তে কিন্তু আপনার স্ত্রী আরও খারাপ অবস্থায় যাবেন, কারণ উনি এমনিতেই ভীষণ ডিস্টার্ব। উনি অনেক কিছু বলতে চাইছেন, কিন্তু ওনাকে দাবিয়ে রাখা হয়েছে, ওনাকে কিচ্ছু বলতে উনি পারছেন না। ফলে উনি কিন্তু মানে ওনার সাথে কি হচ্ছে না হচ্ছে সেটাই হয়তো উনি বলতে চাইছেন, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি যেটা কিন্তু বলতে দিচ্ছে না। এই দুজনকে যদি আলাদা না করা যায় তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না। আর আমি ক্রিয়া আরম্ভ করব। ক্রিয়াটি করবার পর এবার কিন্তু আপনারা পুরো তাকে লক্ষ্য করবেন যে তিনি কেমন থাকেন। হ্যাঁ, এটা হয়তো আস্তে আস্তে, খুব আস্তে আস্তে, ধীরে ধীরে হয়তো কাটলেও কাটতে পারে, এরকম উনি বললেন। তো যাই হোক, উনি তো ওই তন্ত্রক্রিয়া যা যা করার উনি করলেন। করার পর প্রায় ৩-৪ মাস বাদে, আর উনি একটা কথা বলে দিয়েছিলেন, উনি বলেছিলেন যে আপনারা লক্ষ্য করবেন যে আস্তে আস্তে ওনার চেহারা ভালো হচ্ছে, মানে যদি ওনার চেহারাটা আস্তে আস্তে ভালো হয় তখন বুঝবেন এর ছায়াটা কিন্তু আস্তে আস্তে সরছে। আর যেদিন মনে করুন এর পরেই কিন্তু ওনার শরীরে নতুন প্রাণের সঞ্চার হবে। যদি সেই ঘটনাটাই ঘটে সেদিন জানবেন সেই আত্মা বা যাই স্পিরিট যাই বলুন না কেন সেটি সম্পূর্ণভাবে সরে গেছে। তো ৩-৪ মাস বাদ থেকে কিন্তু আস্তে 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 কিন্তু ওর মার মুখে আবার হাসি ফেরে, আবার কথা বলে, আস্তে আস্তে এইটা খুব মানে আস্তে আস্তে এটা কিন্তু ফিরে আসে। এমন অবস্থা, কবিতা যেটা জানিয়েছে, তখন ওর যে নিজের দিদি তার মাত্র ৪ বছর কি ৪.৫ বছর বয়স, হ্যাঁ ৪ বছর বা ৪.৫ বছর বয়স। সেই দিদিকে কিন্তু তার মা ফিরেও দেখতেন না, তাকে যত্ন আত্তি করা তো দূরের কথা। সেই দিদি কখনো ঠাকুমার বাড়িতে, কখনো নিজের মামার বাড়িতে থেকে থেকে সে বড় হচ্ছিল, কারণ মা তাকে টেক কেয়ার করতো না, তার দিকে তাকাতো না, নিজে কথা বলতো না, কারোর সাথে মিশতো না, এই রকমভাবে চলছিল। যাই হোক, ৩-৪ মাস বাদ থেকে তো আস্তে আস্তে তো সুসময় ফিরে আসে, এবং তারপরে সত্যিই কিন্তু তার জীবনে নতুন প্রাণের সঞ্চার হয়। সেটিই কিন্তু হচ্ছে এই কবিতা, যেটা আমি কাল্পনিক নাম বলছি। ঠিক আছে? তা এই কবিতা তখন যখন সদ্য হয়েছে, বলছে বাড়িতে তখন এ বিষয়ে কেউ কোনো আলোচনা করতো না, ভয় পেত সবাই। কিন্তু ওর মাই বলতো যে ওই বাড়িটা, যে বাড়িটায় বেহালায় ওরা ভাড়া ছিল, একটা বিরাট বড় আম গাছ ছিল। সেই আম গাছ থেকে মাঝে মধ্যেই কেউ মেজদি মেজদি বলে ডাকতো। বলছে যে মা বলেছিল গলাটা কিন্তু অবিকল ওই কাকিমার মতো, তা কিন্তু নয়, কিন্তু মেজদি মেজদি করে যখন ডাকতো, ওর মা বলেছে আমি বিভোর হয়ে যেতাম। বা একদম সাজগোজ করতো না, কেমনভাবে ওর মা থাকতো, তাই দেখে পিসিরা মাঝে মধ্যে টেনে এনে সুন্দর করে খোঁপা বেঁধে, সুন্দর করে সিঁদুর টিঁদুর পরে সাজিয়ে, পায়ে আলতা যখন পরিয়ে দিত, তখন যেন আরও বেশি বেশি করে ওই স্পিরিটটি কিন্তু ওর মার সাথে সাথে থাকতো। যাই হোক, এই পুরো ব্যাপারটা, এই ঘটনাটা ঘটতো। এবং মা তো যখনই পুরোপুরি সুস্থ হন, হ্যাঁ, তার ওপর থেকে সেই কালো ছায়ার প্রকোপ কেটে যায়, তখন কিন্তু সেই নতুন তো সন্তান হয় ঠিকই কথা, কিন্তু আগের সেই সন্তানের প্রতি তার যত্ন, তাকে যত্ন করে খাওয়ানো, সব কিছুই কিন্তু ফিরে আসে। তো বন্ধুরা, যেহেতু দীর্ঘদিন একটা শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি, আজকে ওই কবিতার বলা ঘটনাটি নিয়ে আপনাদের সামনে এলাম। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের পরবর্তী সময় ওর বলা আরও অনেক ঘটনা শোনাবো আমি। হ্যাঁ, তা তখন হয়তো কবিতা নামটি আমি বলবো না, অন্য নামেই বলবো।
যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে ওরও ভালো লাগবে, ও আগ্রহী হবে আরও অনেক অনেক ঘটনা দিতে। আর সিরিজের যে ঘটনাটি শোনানো স্টার্ট করেছিলাম, সেই মানে সিরিজের কিছু ঘটনা আবারও আমার কাছে এসে গেছে, অনেক দিন আগেই এসেছে অলরেডি। যিনি পাঠাচ্ছেন তিনি বোধহয় আমার উপর রুষ্টই হয়েছেন, কারণ আমি বলতে পারছি না, সত্যিই আমি বলতে পারছি না। মানে ঘটনা এসে জমা পড়ে থাকছে কিন্তু আমি বলতে পারছি না, এতটাই আমার মানে শারীরিকভাবে আমি অসুস্থ বোধ করছি। যাই হোক, কি আর বলবো, প্রত্যেকবার যেরকম বলি যে আপনারা যারা মনে করছেন, এই যেমন কবিতা, ওর নামটা নিতেও না করেছে কিন্তু ওর পাঠানো ঘটনাটা কিন্তু আমি ঠিকই শেয়ার করে দিলাম। এরকম আপনাদের জীবনে ঘটা কোনো যদি ঘটনা থাকে বা কারোর মুখ থেকে শুনেছেন, তাহলে দয়া করে আমার সাথে শেয়ার করতে পারেন, যদিও অবশ্য আমার বলা আপনাদের ভালো লাগে। হ্যাঁ, সবাই তো ক্যামেরার সামনে এসে মুখ দেখিয়ে কিছু বলতে পারেন না বা পছন্দ করেন না, অনেকে নাম নেওয়াও পছন্দ করেন না। আপনাদের হয়ে আপনারা পারমিশন দিলে আপনাদের নাম নিয়েও আমি বলবো, বা না যদি নিষেধ করেন, যেমন কবিতা নিষেধ করেছে তাই আমি একটা কাল্পনিক নাম বললাম, সেরমভাবেও আমি বলতে পারি। এইটুকু সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন। জানি আমি হয়তো অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু আপনারা সবসময় আমার পাশে আছেন, এই বিশ্বাসটুকু আপনাদের প্রতি আমার অগাধ আছে। আর নতুন বন্ধুদের কি বলবো, যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, তাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন। তাহলে আর কি, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।